7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল, শাহবাগ সহ আশেপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ। গোয়েন্দা তথ্যের পরও গোপালগঞ্জে কোনো ঠেকানো গেল না সংঘাত। নানা মহলে প্রশ্ন, প্রশাসনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার পরামর্শ। কারফিউ শেষে স্বাভাবিক হচ্ছে জনজীবন। হাসিনার শাসনামলে বাগিয়ে নেন পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুলের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ দুদকে বিচারের মুখোমুখি করার দাবি। এবং দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল সিরিয়া। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানাল তুরস্ক জর্ডান। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। 7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ। এরই মধ্যে নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে সমাবেশ স্থলে আছেন রিপোর্টার শফিক মুন্সি। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক, দুপুর 2টা থেকে আজকের যে জাতীয় সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত সেটির আনুষ্ঠানিকতা শুরু হবার কথা, কিন্তু ভোর থেকেই এই নির্ধারিত যে সমাবেশ স্থল অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের এখন যে অবস্থা সেটি হচ্ছে যতদূর আসলে চোখ যায় ততদূর পর্যন্ত লোকারণ্য অবস্থা। এবং এই যে মানুষের বাঁধ ভাঙা আগমন এবং উদ্যানে ভরপুর মানুষ, তাদেরকে কিন্তু শান্ত রাখতে কিছুক্ষণ আগে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার কিন্তু এই মঞ্চে উঠেছিলেন এবং ওঠার পর তিনি কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সেটির সূচনা ঘোষণা করেছেন। এবং এখন কিন্তু মঞ্চে একের পর এক এই জামাত ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান এগুলো কিন্তু আসলে পরিবেশনা করা হচ্ছে। এবং আমরা যে বিষয়টি আসলে দেখছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু তাদের দলীয় প্রতীক, দলের পতাকা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড এবং ফিলিস্তিনের পতাকা সেগুলো কিন্তু এই সমাবেশ স্থলে নিয়ে এসেছে। তারা সেগুলো উড়াচ্ছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে এবং উত্তরাঞ্চল থেকে ট্রেনে মানুষজন আসার বাইরেও কিন্তু প্রায় 10,000 বাসে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে দলটির নেতাকর্মী যারা তারা কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। এবং শুধু এই সমাবেশ স্থলই নয়, এই সমাবেশ স্থলের বাইরেও যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আমরা যেটা জানি যে আজকের এই জাতীয় যে সমাবেশ বাংলাদেশ জামায়াত ইসলাম আয়োজিত সেটি মূলত তাদের 7 দফা দাবিকে কেন্দ্র করে, যার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য তাদের একটি দাবি রয়েছে সরকারের প্রতি তারা দাবি জানাচ্ছে যে আগামী নির্বাচনে যেন কোনোভাবেই পেশি শক্তি কিংবা কালো টাকার দৌরাত্ম্য না থাকে সেটি নিশ্চিত করার জন্য একটি রাজনৈতিক সুষ্ঠু পরিবেশ ঠিক করার জন্য এখন থেকে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরও যে দাবিটি করা হয়েছে জোরে সোরে সেটি হচ্ছে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে সেই গণহত্যাগুলোর বিচার করতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের রাষ্ট্র সংস্কারের একটা দাবি আজ জোরালোভাবে এই সমাবেশ থেকে উত্থাপন করবে বলেই আমরা জানি সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা সেটি কিন্তু যেন পরিবর্তন করা হয় সে বিষয়টিও তাদের দাবিতে অন্তর্ভুক্ত রয়েছে। তারা মূলত 7 দফা দাবি তাদের, সেটি আজকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ দুপুরের পরে যখন আসলে সমাবেশের আনুষ্ঠানিক পর্ব শুরু হবে তারপর তার বক্তব্যে জাতির সামনে তুলে ধরবেন এবং সরকারের প্রতি তাদের 7 দফা দাবি তুলে ধরা হবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় সে ব্যাপারেও কিন্তু তাদের দাবি থাকবে। তারা
বিশেষ করে কয়েকদিন আগেই গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে সেটির নিন্দা জানিয়ে এবং দেশ জুড়ে চলা অরাজকতা যেটি আছে সেটি বন্ধ করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা আসলে দাবি করবেন বলেই আমরা জেনেছি। আমরা যে বিষয়টি জেনেছি যে আজকের সমাবেশ সেটি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, এজন্য দলটির পক্ষ থেকে ৬,০০০-এরও বেশি স্বেচ্ছাসেবককে নিয়োজিত করা হয়েছে এই সোহরাওয়ার্দী উদ্যান এবং উদ্যান পার্শ্ববর্তী এলাকার নিরাপত্তার স্বার্থে। একই সাথে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও কিন্তু আলাদা করে কয়েক স্তরের নিরাপত্তা রাখা হয়েছে। ঢাকার যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেটি যেন কোনোভাবে আজকের সমাবেশটিকে ঘিরে বিঘ্নিত না হয় সে ব্যাপারেই কিন্তু আসলে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা দলটির নেতাকর্মীদের কাছে কিন্তু উদাত্ত আহ্বান জানিয়েছে যে তাদের কোনো কর্মকাণ্ডে যেন নগরবাসীর ভোগান্তি না হয়। একই সাথে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে তাদেরকেও নির্দিষ্ট করে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যেন রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু থাকে। তো এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজকের যে জাতীয় সমাবেশ সে ব্যাপারের সর্বশেষ। শাহবাগে রয়েছে আমাদের সহকর্মী মনির হোসেন, সেখানকার খবরাখবর জানাবেন। সমাবেশে লোকারণ্য হয়ে গেছে। একটু বাহিরের অবস্থা যদি বলতে চাই, এই বাহিরেও একই অবস্থা, এখনো দলে দলে লোক যোগ দিচ্ছেন। হাজারো নেতাকর্মী জামাতে ইসলামী যে ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশ করছে আজ, সেই জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের সব জায়গা থেকেই আসলে জেলা উপজেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের যে নেতা কর্মীরা তারা কিন্তু দলে দলে যোগ দিচ্ছেন। আমরা সকাল থেকেই দেখছি তারা ছোট ছোট মিছিল এবং বিভিন্নভাবে আসলে আসছেন এবং আমরা এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে আসলে যেটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে এবং যে নেতাকর্মী তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে সমাবেশ ২টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু দেখেছি গত সন্ধ্যা থেকে আমরা নেতাকর্মীদের জড়ো হতে দেখি এবং সকাল থেকেই মূলত সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং এখন যেই সড়কগুলো আছে আস্তে আস্তে যেই নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বিভিন্ন সড়কে অবস্থান নিচ্ছেন এবং এখন ঢাকার বিভিন্ন যে ওয়ার্ডগুলো থেকে সেই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু জামাতে ইসলামের যে নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীরা আসছেন এবং তারা তাদের যেই দলীয় স্লোগান সেগুলো আসলে দিচ্ছেন। তো এই নেতাকর্মীরা আসলে যেটি জানান দিচ্ছে এবং তারা যেটি বলছে তাদের যেই ৭ দফা দাবি আছে সেই ৭ দফা দাবি জানাতেই কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি তারা পিআর পদ্ধতিতে চান এবং জুলাই যে হত্যাকাণ্ড গত বছর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড সহ এই যাবৎকালে যত গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবি তারা করছেন এবং সেই সাথে আসলে তারা বলছেন যে দাবিগুলো আছে সেটি তারা জানান দিচ্ছেন এবং স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগের এই রাস্তা এবং এর পাশাপাশি টিএসসি তারপর এইদিকে মৎস্য ভবন বিভিন্ন জায়গায় সড়কগুলোতে আমরা দেখেছি ইতিমধ্যেই তাদের যেই নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং সাথে সাথে তাদের যেই শৃঙ্খলা টিম রয়েছে আমরা যতটুকু জামাতের পক্ষ থেকে জানতে পেরেছি তাদের প্রায় ৬,০০০ নেতাকর্মী কাজ করছেন শৃঙ্খলা বিভাগে এবং সড়কে আমরা দেখেছি তারা ট্রাফিক পুলিশের সঙ্গে সঙ্গে তারাও যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় কাজ করছে যাতে যে সড়কে কোনো রকম বিশৃঙ্খলা না হয় কিংবা কোনো যানজটের সৃষ্টি না হয় সেটি আসলে তারা করছেন। পাশাপাশি আমরা বাইরে দেখেছি যে মেডিকেল টিম রাখা হয়েছে, সেই মেডিকেল টিমের মাধ্যমেও তারা আসলে সেবা দেওয়ার চেষ্টা করছে এবং তারা যেটি বলছে তাদের এই ৭ দফা দাবি তারা আজকে এই জাতীয় সমাবেশ থেকে জানাবেন। তো রাজধানীর শাহবাগ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর যে জাতীয় সমাবেশ সেই সমাবেশের বাইরে শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ৭ দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ আজ এবং সেই খবরই জানাচ্ছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি ও মনির হোসাইন।
জাতীয় নাগরিক পার্টি আগে থেকেই কর্মসূচির ঘোষণা দিয়েছিল, তারপরও ঠেকানো যায়নি গোপালগঞ্জের হামলা, সংঘাত, সহিংসতা। মোটা দাগে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাকেই দায়ী করেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। অন্যদিকে গোয়েন্দা তথ্যের পরও কেন সংঘাত এড়ানো গেল না তা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়াও এই ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। চলে দফায় দফায় সংঘর্ষ, প্রাণ যায় 5 জনের। এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের জনজীবন। এমন পরিস্থিতিতে কোনো রকমে বের করে নিয়ে আসা হয় এনসিপি নেতাদের। পরদিন মুখ খোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, জানান আগে থেকেই ছিল নিরাপত্তা শঙ্কা, এ বিষয়ে ছিল গোয়েন্দা তথ্য। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি, এটা অভিযোগ করছে এনসিপির নেতারাও। এটার ব্যাপারে মানে অনেকে তো, আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দিবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোপালগঞ্জের বাইরে থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে আগে থেকেই অবস্থান নেন গোপালগঞ্জে। এরকম যে বাইরে থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন, তারা এখনো গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। এত প্রস্তুতি, এত নিরাপত্তা, আগের দিন থেকে জেলায় পুলিশি টহল, তবুও কিভাবে বাইরে থেকে এলো বিশৃঙ্খলাকারীরা? গোয়েন্দা তথ্য থাকার পরও কেন সমাবেশ স্থলে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো প্রশাসন? কিসের ভিত্তিতেই বা দেয়া হয়েছিল পুলিশ ক্লিয়ারেন্স? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তদন্ত করে এই ব্যর্থতার কারণ খুঁজে বের করতে হবে। যদি শঙ্কা থেকেই থাকে আগে থেকে, এবং সেটা যদি সরকার জানে, সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা জানা মানেই তো সরকারের জানা, তাহলে সরকার সেই ক্লিয়ারেন্সটা কিভাবে দিল? এখানে কোনো রাজনৈতিক ইন্ধন কিংবা কোনো ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ আছে কিনা, এই ব্যাপারটা কিন্তু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা অনুসন্ধান করা প্রয়োজন। গোপালগঞ্জের ঘটনায় পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ঢালাওভাবে ব্যর্থ বলতে নারাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা। এটি শুধুমাত্র সংঘর্ষের দিন, সেখানে দায়িত্বরত প্রশাসনের ব্যর্থতা জানিয়ে তিনি বলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত থাকতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য। নির্বাচনের আগে কোনো একটি জেলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এই পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে নির্বাচনকালীন সময়ে যে বাস্তবতা দাঁড়াবে সেটি নিয়ন্ত্রণ করতে তো হিমশিম খেয়ে যেতে হবে। এখানে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর একটা ঘাটতি বা ব্যত্যয় আছে। রাজনৈতিক কর্মসূচি পালনের আগে দলগুলোকে আরও বেশি সচেতন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করার পরামর্শ এই নিরাপত্তা বিশ্লেষকের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে গোপালগঞ্জে ভোর 6টায় কারফিউ শিথিল হওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। লোকসমাগম বেড়েছে রাস্তাঘাট ও বাজারে। তবে রাত 8টার পর পরিস্থিতি বিবেচনায় আবারও কারফিউ দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানপাটে আসলেও এখনও কাটেনি আতঙ্ক। সকালে মানুষের চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। রাস্তায় বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। শহরের কাঁচা বাজার, ফল বাজারে বেচাকেনা রয়েছে আগের মতোই। গোপালগঞ্জের সব ধরনের মার্কেটে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে সেসব দোকানপাট এখনও খোলেনি। এদিকে শুক্রবার রাতেও যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। তবে এখন পর্যন্ত আরও কতজন আটক হয়েছে সেটা জানা যায়নি। কোনো লোকজন সাহস করে বাইরে না। আমরা এই যে মাল কিনা প্রত্যেকদিন কিনি, প্রত্যেকদিন ফেলাই দেওয়া লাগে। আতঙ্কের মধ্যে আছে, আমরা তো দিন মজুরি ভাই। এই যে অস্থিরতা, আমরা বয়স্ক মানুষ, আমাদের এই যে মনে করেন মানসিক টেনশন। হঠাৎ একটা গন্ডগোল হয়েছে, এই গন্ডগোলটা এখন যদি কারফিউ টারফিউ না দেয় খুব ভালোভাবে থাকবে। শান্তি পরিবেশ থাকুক, শান্তি পরিবেশ থাকলে আমরা একটু ব্যবসা করে যাতে বাঁচতে পারি। সময় সংবাদে আরও থাকছে। শুল্ক ইস্যুতে চলতি সপ্তাহে ফের বৈঠকে বসছে ঢাকা ওয়াশিংটন। চীনা পণ্যের আমদানি কমাতে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র, মত অর্থনীতিবিদদের। রুলস অরিজিন শর্ত শিথিল চান উদ্যোক্তারা। এবার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে অবৈধভাবে প্লট নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট মাত্র 6.5 লাখ টাকায় আওয়ামী লীগ সরকারের সহযোগিতায় বাগিয়ে নেন। এতে বোধহয় দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় পরবর্তী পদক্ষেপ নিতে সুপারিশ করেছে দুদকের অভিযানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংসের এই কারিগরকে বিচারের মুখোমুখি করতে হবে। তাসলিম তৌহিদের প্রতিবেদন।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ২০১ নম্বর রোডে এই ১০ কাঠার প্লটটি অস্থায়ী আবাস করেছেন মোর্শেদ আমেনা দম্পতি। ৫ আগস্টের পর থেকে জমির প্রকৃত মালিকের খোঁজ না থাকায় ভিটেমাটিহীন নীলা মার্কেটের এই দোকানে টিনের ছাউনিতে আপাতত মাথা গোঁজার ঠাঁই মিলেছে। এটা খাইরুল সাহেবের প্লট অনেক হেরা গেছে গা হেরা রায় না দেখা যে আমরা তো থাকতাছি যাওয়ার পরে থেকে দেখি কিছু কোয়া না তাহলে হের প্লট হের আমরা কি নিতার মুঙ্গা মাতাত করে যদি বলা যে আমার প্লট ওইটা জানলো। দুদক বলছে এই প্লটটি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের। ২০০৩ সালে বিচারপতি কোটায় প্লটটি বরাদ্দ পান তিনি। তবে নিয়ম মাফিক কিস্তি না দেওয়ায় এই প্লট বরাদ্দ স্থগিত রাখে তৎকালীন রাজউক কর্তৃপক্ষ। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ফের প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন খায়রুল হক। মানা হয়নি কোনো নিয়ম নীতি। আওয়ামী সরকারের প্রভাবে কিস্তি সহ সুদ পরিশোধ না করে ২০ লাখ টাকার প্লট মাত্র ৬.৫ লাখ টাকায় বাগিয়ে নেন। সম্প্রতি অভিযানে যে দুদকের টিম অনিয়মের সত্যতা পায়, নেওয়া হচ্ছে পরবর্তী পদক্ষেপ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে বিধি বহির্ভূতভাবে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাবেক বিচারপতি ABM খায়রুল হকের নামে প্লটটি বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযানকারী টিম অনিয়মের সত্যতা পেয়েছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা বলছেন, আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এই বিচারপতিকে বিচারের মুখোমুখি করতে হবে। 10 কাঠার প্লট নিয়ে দুর্নীতি করে কয় কোটি টাকার দুর্নীতি করেছে এটা তো কোনো বিষয়ই না। এক বিষয় হলো সেই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছে, এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর জন্য তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর বলা হয় ABM খায়রুল হককে। ৫ আগস্টের পর লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি। তাকে গ্রেফতারের দাবি জানিয়ে আসছে ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। Steeltech, it's all about stainless style. সময় সংবাদ আরো থাকছে। আজ অনূর্ধ্ব ২০ নারী সাফের শিরোপা নিশ্চিতের সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে আফিদাদের জয়, ভুটান ম্যাচে নেপাল পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন লাল সবুজ। আলোচনায় বড় ইস্যু রপ্তানি পণ্যে 40% মূল্য সংযোজন করার রুলস অব অরিজিনের মতো কঠিন শর্ত, যা শিথিল না হলে বড় ধাক্কা খাবে দেশের পোশাক খাত, এমনই দাবি উদ্যোক্তাদের। অর্থনীতিবিদরা বলছেন, চীনের ওপর বেশি আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখছে ওয়াশিংটন। তাই শর্ত মানার ক্ষেত্রে সরকারকে যেমন ধীরে চলন নীতি অনুসরণের পরামর্শ, তেমনি উদ্যোক্তাদের পণ্যভিত্তিক বিকল্প বাজার খোঁজার তাগিদ দিচ্ছে তারা। ইয়ানুর শিফাতের রিপোর্ট। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রভাবে নিজেদের সবচেয়ে বড় ক্রেতা অথবা সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যে কোনো একটি বেছে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছর রফতানি হওয়া $840 কোটি আয়ের মধ্যে 735 কোটি এসেছে তৈরি পোশাক থেকে। আবার 2023-24 অর্থ বছরে চীন থেকে $16.63 বিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ, যা মোট আমদানি ব্যয়ের 26% বেশি, যার প্রায় 80% বেশি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা বলছেন, চীন থেকে অধিক আমদানি নির্ভরতা কমাতেই বাংলাদেশকে চাপে রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যদি তুলা আমদানি করতে পারি এবং এইটার কারণে যদি আমাদের এই মূল্য সংযোজনের যে শর্ত রয়েছে এবং অন্যান্য শর্ত, বিশেষ করে যে এখানে যে শুল্ক, সেটা যদি আমরা কমাতে পারি তাহলে সেটা আমাদের জন্য লাভজনক। ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন সূত্রের তথ্য, নন ডিসক্লোজড চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র চলমান শুল্ক আলোচনায় যেসব শর্ত জুড়ে দিয়েছে ওয়াশিংটন, তার মধ্যে রয়েছে রুলস অফ অরিজিনের মতো কঠিন শর্ত, যে শর্তে মার্কিন বাজারে রফতানির জন্য বাংলাদেশি পণ্যে 40% স্থানীয় মূল্য সংযোজন করতে হবে। এতে নিটওয়ার খাত তুলনামূলক কম চীন নির্ভর হলেও বড় চাপের মুখে পড়বে ওভেন পোশাক খাত, কারণ এ খাতের জন্য প্রয়োজনীয় কাপড়ের প্রায় 70%ই আসে চীন থেকে। আমরা এখন ম্যানমেড ফাইবারের দিকে এগোচ্ছি, সেইখানে আসলে কাপড়ের দাম এত বেশি থাকে যে বিদেশ থেকে সেই কাপড়টা আমদানি করার পরে 40% ভ্যালিডেশন বাংলাদেশে করাটা আসলে প্রায় অসম্ভবই হয়ে যাবে। এক্ষেত্রে মূল্য সংযোজন বাড়ানোর পাশাপাশি পণ্য ভিত্তিক বাজার খোঁজার উপর জোর দেন অর্থনীতিবিদরা। আমাদেরকে একটা রিস্ট্রাকচারিং করতে হবে, যেখানে নাকি 40%-এর কম ভ্যালু এডিশন, ওগুলো হয়তো আমরা অন্য দেশে পাঠাবো,
মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবো হলো যেখানে 40%-এর বেশি। আমাদেরকে সতর্কতার সাথে সাবধানতার সাথে আমাদের মধ্যমেয়াদী একটা কৌশল নিয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এছাড়া আশঙ্কা রয়েছে ট্রান্সশিপমেন্ট শুল্ক আরোপ নিয়েও, যেমনটা ভিয়েতনামের বেলায় করেছে যুক্তরাষ্ট্র। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। সিরিয়ায় দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দামেস্ক ও তেল আবিব। সংঘাতে প্রাণ হারিয়েছেন 650-র বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম বারাক এক্সে দেয়া এক পোস্টে জানান, ইসরায়েল ও সিরিয়া অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সমর্থন এবং তুরস্ক, জর্ডান সহ প্রতিবেশী দেশগুলোর স্বীকৃতিতে হয়েছে। গত বুধবার দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ইসরায়েলের বিমান হামলায় এবং সুয়াইদা প্রদেশে সরকারি বাহিনীর অবস্থানে বোমা বর্ষণে অন্তত 3 জন নিহত হয়, আহত হয় আরও 34 জন। ইসরায়েল বলছে তারা সুইদার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষা করতেই অভিযান চালিয়েছে। তবে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা স্পষ্ট করে দিয়েছেন, দ্রুজদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ইসরায়েলের আগ্রাসনকে ভয় করে না সিরিয়া। এর মধ্যেও সুয়াইদায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। Condemnation of all violence against civilians, citing the violation against the Druze community and pledging to protect them. যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা কর্মকর্তাদের প্রশিক্ষণ কেন্দ্রের বিস্ফোরণে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে বিস্কেলু সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এই ঘটনা ঘটে বলে জানান যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল। প্রাথমিক পর্যায়ে তদন্ত থেকে জানা গেছে একটি গাড়িতে রাখা বোমা থেকে বিস্ফোরণ হয়েছে। এতে স্থানীয় বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিআই সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে উদ্ধার কাজ এবং তল্লাশি শুরু করে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল। তবে এই বিস্ফোরণের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি লস অ্যাঞ্জেলেস পুলিশ। এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। আজই অনূর্ধ্ব 20 সাফের শিরোপা নিশ্চিত করার সুযোগ বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে লাল সবুজদের জয় আর ভুটানের বিপক্ষে নেপাল পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন হবে আফ্রিদারা। বসুন্ধরা কিংসের অনুশীলন মাঠে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 7টায়। টুর্নামেন্টের শুরু থেকেই জয় ধারাবাহিকতা অব্যাহত রেখে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল বাংলাদেশ। এবার স্বাগতিকদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের। তবে টানা খেলায় ফুটবলারদের চোট আর অনুশীলনের সুযোগ না পাওয়ায় চিন্তিত কোচ পিটার বাটলার। মনের ওপর খাড়ার ঘা হয়ে এসেছে সাগরিকার 3 ম্যাচের নিষেধাজ্ঞা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ দুপুরে। সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীর ঢল, শাহবাগ সহ আশেপাশের এলাকাও কানায় কানায় পূর্ণ। গোয়েন্দা তথ্যের পরও গোপালগঞ্জে কেন ঠেকানো গেল না সংঘাত? নানা মহলে প্রশ্ন। প্রশাসনের ব্যর্থতার কারণ খতিয়ে দেখার পরামর্শ। কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে জনজীবন। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।